আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকে খুবই স্পেশাল একটা গল্প আপনাদেরকে শোনাতে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত আপনারা সবাই এই গল্পটি শুনবেন। আর আজকের পর থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। এমন একটা জঘন্য বিশ্রী ব্যাপার কাউকে বলতেও কেমন যেন লাগছে। আমি টের পাই প্রতিদিন রাতে কেউ একজন আমার পেটে নরম হাত বুলিয়ে দেয়। হাতের ঠান্ডা স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। সবথেকে ভয়ানক যে বিষয়টি, হাতটি বের হয়ে আমার নাভির ভেতর থেকে, যেন নাভির গর্ত থেকে কোণে পর্যন্ত বের হয়ে আমার পেটে হাত বোলাতে থাকে। ঘুম পুরোপুরি ভেঙে যাওয়ার পর সাথে সাথেই পেটের ভেতরে ঢুকিয়ে নেয়। আমি কল্পনা করে নেই অস্বাভাবিক কোন এক আকৃতির মানুষের বসবাস আমার পেটের ভেতরে। আস্তে আস্তে পেট ফুলতে শুরু করে আমার। বিষয়টি ফাহাদকে বলবো নাকি বলবো না সেটা নিয়ে দোটানায় ভুগতে থাকি। যে কেউ শুনলেই হেসে উড়িয়ে দিবে, আর মানুষ আমাকে নিয়ে মজা নিক, সেটা আমি একদমই চাই না। তাই সিদ্ধান্ত নিলাম আমার সাথে যা যা ঘটে সেটা আমি মোবাইল ক্যামেরায় রেকর্ড করব। মাথার কাছে মোবাইল রেখে লং টাইমের জন্য ভিডিও অন করে রাখি। যদি নাভি থেকে কোনো হাত আজকেও বের হয়ে আসে তবে ক্যামেরায় সেটার নড়াচড় অবশ্যই ধরা পড়বে। কিন্তু সেদিন হাতের কোনো দেখা পাওয়া যায় না, বরং আরও ভয়ানক একটা ঘটনা ঘটে। হাতটা পেটের ভেতর এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে। আমি ব্যথায় কুকিয়ে উঠি। পাশে শুয়ে থাকা ফাহাদ কিছুক্ষণ পর ঘটনাটা টের পায়। কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করলে আমি ব্যথায় কোনো উত্তর দিতে পারি না। ফাহাদ বাধ্য হয়ে হাসপাতালে কল করে। অ্যাম্বুলেন্স আসে, আমাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ডাক্তাররা চেক আপ করে জানে আমি অন্তঃসত্ত্বা। ফাহাদ আকাশ থেকে পড়ে। আমার ওর সাথে বিয়ে হয়েছে মাত্র 2 দিন। এই সময় এমন একটা খবর ওকে পুরো বিধ্বস্ত করে তুলেছে। আমার উপর অবিশ্বাসের চোখ নিয়েও কিছুক্ষণ তাকিয়ে থাকে। আমি নিজেও হতভম্ব। ছোটবেলা থেকে নিজেকে অনেক সুন্দর করে নিরাপদ ও পবিত্র করে রেখেছে। বিয়ের আগে কোনো ছেলের হাত পর্যন্ত ধরিনি। শেষমেশ এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। না না, ডাক্তারের হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। ফাদ আমাকে ভুল বুঝে বসে, তবে দায়িত্ববোধ থেকে আমার সাথে করে নিয়ে আসে আমাকে। ওর চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছিল পারলে এখনই আমাকে রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। কিন্তু মানবতার খাতিরে হয়তো সেটা করতে পারছে না। এক সাগর বিরক্ত নিয়ে ভ্রুকুচকে নিচের দিকে তাকিয়ে বসে আছে। এভাবে অন্যর বিরক্তের কারণ হয়ে বসে থাকতে আমার মোটেই ভালো লাগছে না। একে তো রাতে আমার সাথে হওয়া সমস্যাটা আমাকেই মোকাবেলা করতে হয়, অন্যদিকে এখন ফাহাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার বদলে তিরস্কার, অপমান ও মিথ্যা অপবাদ পেতে হবে। মনে হচ্ছিল এই অর্থহীন জীবন শেষ করে দেই রিক্সা থেকে ঝাঁপিয়ে পড়ে। আবার মনে হচ্ছিল রিপোর্ট তো ভুয়া হতেও পারে, আমি নিজে গিয়ে আবার চেক আপ করে আসবো। আমার সবথেকে কাছের মানুষটার কাছে আমি আজ দোষী। ভয়ানক সমস্যাটার কথা শেয়ার করার মতো একদমই কেউ নেই আমার। ফাহাদ সেদিনের পর হুট করে অমূলই বদলে যায়। যে ছেলে সারাদিন বাসায় থাকতো, আমার সাথে গল্প করত, আমাকে নিজ হাতে চা বানিয়ে খাওয়াতো, সে আজকাল সকাল হলেই বাইরে চলে যায়। আবার বাসায় ফিরে একদম রাত করে। সারাদিন একা একা অনেক অস্বস্তিতে কেটে যায় আমার। পুরো বাসায় আমি আর ফাহাদ দুজনে থাকি। এতদিনও সারাদিন আমাকে সময় দেয়াই পুরো বাসাটা ঘুরে দেখার সময়ও পাইনি ভালো করে। ওর কোলে মাথা রেখে গল্প করেই কেটে যেত পুরোটা সময়। বেডরুম বাদে পুরো বাসা ভর্তি করা প্রচুর গিফটের প্যাকেট। অবশ্য ওর সাথে বিয়ে হওয়ার আগেই জেনেছিলাম ওর জীবনে আমার আগেও কেউ একজন ছিল। সেটা নিয়ে আমার তেমন কোনো চিন্তা ছিল না, কারণ আমি এটাও জানতাম রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ফাহাদের প্রাক্তন। নিজের পরিচয়টা দেয়া হয়নি। আমি তৃণা, বড় হয়েছে এতিমখানায়। ফাহাদের সাথে পরিচয়টা বেশ অদ্ভুতভাবে। যাই হোক, বাসার চারিদিকটা খটিয়ে দেখতে গিয়ে এক পর্যায়ে জামা কাপড় রাখার স্টিলের পুরনো একটা আলমারির ভিতরে ছোট্ট সুন্দর একটা পুতুল খুঁজে পাই। হলুদ রং আর লাল চোখের একটা পুতুল। পুতুলটার বুকের উপর সুই সুতার কারুকার্য দিয়ে লিখে রেখেছে সৈয়দা। বেশ সুন্দর একটা নাম। ফাহাদের প্রাক্তনের নাম কখনো জিজ্ঞাসা করা হয়নি, আজ নিজেই জেনে নিলাম। পুতুলটা বেশ কিউট। লম্বা লম্বা সিল্কি লোমে হাত বোলালে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। চোখগুলোর দিকে তাকালে মনে হয় আমার দিকে কোনো সত্যিকারের সুন্দর একজন মানুষ তাকিয়ে আছে। ওকে হাতে নিয়ে আমার বিছানায় চলে আসি। সারাদিন একা কাটানোর থেকে এই নির্জীব পুতুলের সাথে গল্প করাও ভালো। বালিশের উপর বসিয়ে আমি ওকে নাম ধরে ডেকে ডেকে কথা বলতে থাকি।
সাইয়েদা, তুমি না অনেক সুন্দর। তোমার লোমগুলো অনেক মোলায়েম। তুমি নিশ্চয়ই ফাহাদের আগের প্রেমিকার দেয়া উপহার। বড় জানতে ইচ্ছে করে এই মেয়েটা কেমন ছিল। আচ্ছা বলো তো, ফাহাদ কি মেয়েটাকে অনেক ভালোবাসতো? আমাকে তো এখনো অনেক ভুল বোঝে। প্রথম দিকে প্রচণ্ড ভালোবাসা দিলেও এখন আমার সাথে কথাও বলে না। ও ভাবে আমি ওকে ঠকিয়েছি। আসলে তেমন কিছুই না। হঠাৎ আমার মনে পড়ল আমি নিজে গিয়ে কেন ডাক্তারের কাছে চেক আপ করে আসছি না। একটা বার শিওর হতে পারতাম আসলেই ঘটনাটা কি। তড়িঘড়ি করে রেডি হলাম, কিন্তু বাসা থেকে বের হতে যাওয়ার সময় বুঝতে পারলাম বাইরে থেকে দরজা লক করে দেওয়া হয়েছে। খুলবে না জেনে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করলাম, লাভ হলো না। অতঃপর নিরাশ হয়ে এসে বসলাম বিছানায়। কান্না করতে করতে শুয়ে গেলাম। কখন ঘুমিয়েছি টের পাইনি। পুতুলটা পাশেই ছিল। ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ চোখে এসে লাগলো আলোর ছটা। হলুদ রঙের পুতুলটা মাঝখান থেকে ছিঁড়ে গেল। সেখান থেকে বেরিয়ে আসলো আগুনে জ্বলতে থাকা একজন ভয়াবহ নারী। আমার দিকে হেঁটে এসে আমার পেটের উপরে সজোরে পা দিয়ে চেপে ধরে। প্রচণ্ড ব্যথায় আমি প্রায় অজ্ঞান হয়ে যাই। ওক করে মুখ থেকে বমি করে দেই। কিন্তু পরক্ষণেই দেখতে পাই বমি নয়, মুখ থেকে বের হয়ে এসছে আমার পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি। রক্তে পুরো বিছানা বাসা একাকার হয়ে গেছে। দম বন্ধে মারা যাচ্ছি আমি। এমন সময় আমার ঘুম ভেঙে যায়। বুঝতে পারি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। বিছানার দিকে তাকাই, সেখানে সাইয়েদা নামক পুতুলটাকে আর খুঁজে পাই না। পেটের দিকে ভিজে অনুভব করায় তাকিয়ে দেখলাম নাভি থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হলুদ পুতুলটা সিল্কি লোমগুলো বিছানায় মেঝেতে এদিক সেদিক ছড়িয়ে ছিটে আছে। মুরগির উপর শিয়াল হামলা করলে যেমন চারপাশে পালক ছড়িয়ে থাকে, ঠিক তেমনই। আমি নাভির ওপর হাত দিয়ে চেপে ধরে বসে থাকি। চারিদিকে তাকিয়ে পুতুলটিকে খুঁজতে শুরু করি। ছড়ানো ছিটানো লোম অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখি দরজার এক কোনায় পুতুলটি বসে আছে। মানুষ যেমন ভয় পেলে দরজার কোনায় গিয়ে লুকিয়ে আশ্রয় নেয়, ঠিক তেমনই। গায়ের সুন্দর লোমগুলো বিভিন্ন জায়গা থেকে উঠে গিয়েছে। গায়ে বড় একটা রক্তমাখা হাতের চিহ্ন। পুতুলটির দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওর চোখে মুখে ভীষণ ভয়ের ছাপ স্পষ্ট। আমার আদরের পুতুলের গায়ে তাজা রক্তমাখা হাতের ছাপ দেখে আমি ভয়ে প্রায় বেহুশ হয়ে যাচ্ছিলাম। আমার পেটেও তাজা রক্তের দাগ। কারোর কাছে যে সাহায্য চাইবো বাসায়ও কেউ ছিল না। আমি তাড়াতাড়ি নতুন জামা কাপড় নিয়ে দৌড়ে বাথরুমে চলে যাই। গোসল শেষ করি। এরপর পুতুলটিকে হাতে নিয়ে ভেজা একটা কাপড় ব্যবহার করে ওর গা থেকে লাল রক্তের দাগ তোলার চেষ্টা চালাই। মুছতে মুছতে একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি পুতুলটিকে খাটের উপরে রেখেছিলাম, সেটাকে দরজার কোনায় কি নিয়ে গেল। হঠাৎ কাটা জাতীয় কিছু একটার খোঁচা খেয়ে আমার হাতের আঙ্গুল ফুটো হয়ে যায়। চিনচিনে ব্যথা অনুভব করতে শুরু করি। মনে হলো কেউ একজন পুতুলটির গায়ের ভেতরে সুই জাতীয় কিছু একটা ঢুকিয়ে রেখেছে। ও সিল্কি লোমগুলো সরিয়ে সরিয়ে কিছুক্ষণ খুঁজলাম। আমার ধারণা সঠিক। ওর গায়ের ভেতরে সাদা রঙের চিকন কিছু একটা গাঁথা রয়েছে। আমার বড় নখ দিয়ে চিমটি মেরে টান দিতেই বের হয়ে আসলো বড় একটা ধাতু বা অন্য কিছুতে তৈরি একটা অদ্ভুত জিনিস। মাথাটা চিকন থাকলেও যে অংশটুকু পুতুলের গায়ের ভেতরে ঢুকানো ছিল সেটার দুই দিকে হুবহু মাছের কাঁটার মতো আরও অসংখ্য কাঁটা যুক্ত ছিল। বের করার সময় পুতুলটি আমার হাতের ভেতরে কেঁপে ওঠে। আমি স্পষ্ট টের পাই, কিন্তু তখন এই বিষয়টি নিয়ে মাথা ঘামানোর মতো পরিস্থিতি আমার নেই। আমি সিদ্ধান্ত নিই আমার সাথে হওয়া সব কিছুই ফাহাদকে খুলে বলবো। এরপরও যদি ও আমাকে বিশ্বাস না করে আমি এই বাসা ছেড়েই চলে যাব। এসব ভাবতে ভাবতে পুতুলটির মাথায় হাত বুলিয়ে বেশ অনেকক্ষণ কেটে যায়। ঠিক রাত 11টার দিকে আমি দরজা খোলার আওয়াজ পাই। বুঝতে পারি ফাহাদ প্রবেশ করেছে। আমার হাতে পুতুলটি দেখেও কি না কি ভাবে, এটা ভেবে আমি বালিশের নিচে পুতুলটি লুকিয়ে ফেলি। চোখে মুখে একরাশ উদাসীনতা ও বিষণ্ণতা নিয়ে রুমে প্রবেশ করে ফাহাদ। বরাবরের মতো টেবিলের উপরে বাইরে থেকে কিনে আনা খাবারের প্যাকেটটি রেখে শুয়ে পড়ে। ফাহাদ, তোমাকে কিছু বলতে চাই। আমার দিকে না ফিরেই ও জবাব দেয়, তুমি জানো আমি প্রেগনেন্ট। ডাক্তারের রিপোর্টে এটাও এসেছে। তবে বিয়ের মাত্র কদিনের মাথায় কেউ প্রেগনেন্ট হয়ে যাবে এটাও স্বাভাবিক। আমি জানি না কিভাবে কি হলো, তবে আমি তোমাকে ছাড়া অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আবদ্ধ হইনি। আমার কথা শেষ না হতেই ফাহাদ লাফিয়ে বসে। ফাহাদ আমার দুহাত শক্ত করে চেপে ধরে। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে ফাহাদের। আমি ওর আচরণে একেবারেই অবাক হয়ে যাই। চোখের পানি মুছে ফাহাদ বলে, আমাকে ক্ষমা করো ত্রিনা। যা হচ্ছে তাতে তোমার কোনো দোষ নেই। আমাকে এখন আরও কিছু জিজ্ঞাসা করো না। শুধু এতটুকু জেনে রাখো, আমি তোমার প্রতি রাগ বা অভিমান পুষে রাখিনি, বরং আমার ভেতরে অপরাধবোধ কাজ করছে। আমি এখন যতটা দূরে থাকবো আমাদের জন্য ততই ভালো হবে।
আমি সব সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছি। সমাধান হয়ে গেলে তোমাকে খুলে বলবো সব কিছু। ফাহাদ আবার শুয়ে যায়। কিছুক্ষণের ভেতরে ঘুমিয়ে পড়ে। সেদিন আর আমার ঘুম হয় না। বারান্দায় দাঁড়িয়ে কাটিয়ে দেই সেই সারা রাত। আস্তে আস্তে আমার পেট ভয়ানকভাবে ফুলে ওঠে। প্রচণ্ড ব্যথাও হয়। ফাহাদ সব কিছু দেখে ও মন খারাপ করে থাকে, কিন্তু কিছু বলার বা করার নেই। পুতুলের সাথে গল্প করে আমার সময় বলে যায়, কিন্তু সময়ের সাথে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে ওঠে। আমার শরীর শুকিয়ে যেতে শুরু করে। হাড়ের সাথে চামড়া লেগে যায়, প্রায় চোখ কোটরে চলে যায়, দাঁত বের হয়ে যায়, কিন্তু পেট আরও বেশি করে ফুলে ওঠে। নিজের চেহারা আয়নায় দেখে নিজেই ভয় পাই আমি। নিজের জীবনটা দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, অথচ আমার কোনো কিছু বলার মতো কেউ নেই। বড় হয়েছে একটা এতিমখানায়। আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে তৈরি করেছেন। আমার ব্যবহার এবং চেহারা দেখে এতিমখানায় কর্মরত এক ম্যাডাম তার ভাইয়ের বউ হিসেবে আমাকে পছন্দ করেন। এটা আমার জন্য সৌভাগ্যের একটা বিষয় হলো, ওনার ভাই ছিলেন মাদকাসক্ত। আমি নিজে ওনার ভাইয়ের অনেক অপকর্মের পরোক্ষ সাক্ষী। জেনে শুনে এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে আমি মেনে নিতে নারাজ ছিলাম, কিন্তু এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমাকে এতিমখানা থেকে বাইরে বের করে দেয়া হয়। নামমাত্র কিছু পুরনো জামাকাপড় নিয়ে বেরিয়ে পড়ি আমি। আমার ভাগ্য হয় সুপন্নত্ব ছিল। ঘুরতে ঘুরতে দিন শেষে আশ্রয় নিয়ে একটা বড় বাড়ির নিচতলায়। ওই বাড়ির বাড়িওয়ালার মেয়ে আমাকে দেখতে পেয়ে নানান রকম প্রশ্ন করে। আমি সব কিছুর যথাযথ সত্য উত্তর দিই এবং ওনার ওখানে কাজ করার সুযোগ পাই। আমার কাজ ছিল বাসার যাবতীয় টুকটাক কাজ করে দেয়া। যে আপুটা আমাকে বাসায় আশ্রয় দিয়েছিল সে ছিল অমায়িক একজন লোক। দেখতেও সুশ্রী এবং ব্যবহার ছিল মাধুর্যতাপূর্ণ, কিন্তু তার মা ছিলেন অন্যরকম। আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতেন। কোনো প্রকার কারণ ছাড়াই তার বাজে আচরণের শিকার হতাম। এর মাঝে হঠাৎ একদিন ফাহাদ ওই বাসায় আসে। ওটা ছিল ফাহাদের দুঃসম্পর্কের খালার বাসা। নরিন আপু, যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, তার সাথে মূলত ফাহাদের বিয়ের কথাবার্তা চলছিল। কিন্তু ফাহাদ ওই বাসায় যাওয়ার পরে তার সামনেই আমার সাথে হওয়া খারাপ ব্যবহারের মাত্রা দেখে নরিন আপুর মায়ের সাথে এক কথায় দু কথায় ঝগড়া বাঁধিয়ে দেয়। সেদিন প্রথম আমি অনুভব করি নিজের অনুকূলে একজন মানুষ কথা বললে কতটা ভালো লাগা কাজ করে। আমাকে ফাহাদ সেদিন ওই বাসা থেকে নিয়ে এসে একটা ছাত্রী হোস্টেলে উঠিয়ে দেয়। খাওয়া এবং ভাড়ার টাকা পরিশোধ করে দেয়ায় আমার তেমন কোনো ঝামেলাই হতো না। ফাহাদ মাঝে মাঝে আমার খোঁজ নিত। একদিন কি ভেবে যেন ওকে আমি কোথাও একটা ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলি। ও রাজি হয়। নরিন আপু, আমি আর ফাহাদ একসাথে ঘুরতে বেরোই। বাইরের দুনিয়া ছিল আমার কাছে স্বপ্নের মতো। আমি কখনো এত সুন্দর সুন্দর জায়গা ঘুরিনি। হঠাৎ ফাহাদ নরিন আপুকে উদ্দেশ্য করে বলে, একটা সিদ্ধান্ত নিয়েছি। নরিন আপু উত্তরে জানায়, কি? ফাহাদ উত্তর দেয়, আমি তৃণাকে বিয়ে করব। নরিন আপুর সাথে আমিও অবাক হই ওর কথা শুনে। আমার চেহারা নরিন আপুর থেকে সুন্দর নয়, আর যোগ্যতার কথাই নাই বা বললাম। নরিন আপু জিজ্ঞাসা করল, হঠাৎ এই সিদ্ধান্ত? ফাহাদ উত্তরে জানাই, আমি অপূর্ণ জিনিসকে পূর্ণতা দিতে ভালোবাসি। তুমি তোমার জীবনে পূর্ণতা পেয়েছ, ভালো ছেলে বিয়ে করে ভালো থাকবে, কিন্তু তৃণা চাইলেই সেটা পারবে না। মাঝে মাঝে ভালো নেই এমন মানুষকে ভালো রাখার দায়িত্ব নিজের করে নিতে হয়। ওই দিনের পর আমি আর কোনোদিন নরিন আপুকে দেখিনি। এরপরই ফাহাদের নিজ ইচ্ছাতে আমাদের বিয়ে হয়। যে মানুষটা একমাত্র আমার অবলম্বন ছিল, আজ আমার এই বিপদের মুহূর্তে তারও হাত পা বাঁধা কোন এক অদৃশ্য শক্তিকে। পেছনের কথাগুলো স্মৃতিচারণ করতে করতে রাত অনেক বেশ গভীর হয়ে যায়। হয়তো মাঝরাতে তখন হঠাৎ আলোর ঝলকানি এসে চোখে লাগে। টেবিলের উপরে রাখা পুতুলটি থেকে অসম্ভব রকমের উজ্জ্বল আলো বের হচ্ছে। আমি দাঁতে দাঁত চেপে হালকা চোখ মেলে নড়াচড়া বন্ধ করে তাকিয়ে থাকি। দেখতে দেখতে চোখের সামনে পুতুলটি দুভাগে ভাগ হয়ে যায়। ভেতর থেকে বের হয়ে আসে এক অসম্ভব সুন্দরী একজন রূপবতী মেয়ে, যার রূপের আলোয় পুরো রুম ঝলমল করতে থাকে। নীল পিঠের ওপরে প্রজাপতির মতো আলোর তৈরি দুটো পাখনা। মেয়েটি ছোট পুতুল থেকে বের হয়ে মানুষের মতো স্বাভাবিক আকৃতি ধারণ করে। পা টিপে টিপে আস্তে আস্তে চলে যায় ফাহাদের মাথার কাছে। ওর মাথার কাছে বসে চুলের ভেতরে হাত বুলিয়ে দিতে থাকে। অপলক তাকিয়ে থাকে ওর ঘুমন্ত মুখের পানে। চুলে স্পর্শ পাওয়ার একটু নড়ে চড়ে ওঠে ফাহাদ। মেয়েটি উঠে ভৌ দৌড় দিয়ে আবার পুতুলের ভেতরে ঢুকে যায়। রুম আবার অন্ধকার। কয়েক সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না আমি। তবে শুধু এতটুকু বুঝেছি যে মেয়েটা পুতুলের ভেতর থেকে বের হলো। ফাহাদকে সেও হয়তো ভালোবাসে, আর আমি অলৌকিক কোনো মায়ের বাঁধনের মাঝখানে পড়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছি।
পুতুলের পেট চিরে অদ্ভুত রূপসী একজন মানবী বের হয়ে আসার ঘটনাটি আমার চিন্তা থেকে একেবারেই মুছে ফেলতে পারছি না। সকালে উঠেই দেখি ফাহাদ আমার পাশে নেই। পুতুলটি টেবিলের উপরে রাখা আছে। পেট দিয়ে আস্তে আস্তে উঠে বসি। পুরো গায়ে প্রচণ্ড যন্ত্রণা। ফ্রেশ হওয়ার জন্য কোনো রকম হেঁটে বাথরুমের দিকে যাই। আমার ভাগ্য মনে হয় ছোটবেলা থেকেই সবসময় খারাপের দিকে ধাবিত হয়েছে। বাথরুমে গিয়ে আমি পা পিছলে পড়ে যাই। পেটে ভয়ানক চাপ লাগে। ব্যথায় আমি চিৎকার করে কান্না শুরু করে দেই। আমার নিম্নাগ্ন থেকে গলগল করে রক্ত বের হয়ে আসে। আমার গায়ে কারো একটা নরম হাতের স্পর্শ পাই, অতটুকুই মনে আছে। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফের অনুভব করতে পারি তখন দুপুরবেলা। আমার বিছানার পাশে পিতলের তৈরি থালার রাখা আছে ব্লুবেরি, ব্রেডবেরি, স্ট্রবেরি সহ চেনা অনেক অদ্ভুত ফলমূল। পুরো রুমের ভেতর একটা সুন্দর মোলায়েম ঘ্রাণ খেলা করছে। আমার মাথার কাছে বসে কেউ একজন পরম মমতায় আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। চোখ মেলে তাকাতেই চিকন মিষ্টি একটা সুরে শুনতে পাই, আপনার শরীর কেমন আছে? স্পষ্ট বাংলা ভাষা, কিন্তু কথার ভেতরে আরবির একটা টান আছে। যারা ইংরেজিতে কথা বলে তারা বাংলা বললে অদ্ভুত শোনায়, তেমনি আরবি ভাষার সুরেও বাংলা শুনতে কেমন অদ্ভুত লাগছে। আমি জীর্ণ গলায় বললাম, ভালো। প্রশ্ন করলাম, তুমি কি সাইয়েদা? মিহি গলায় উত্তর আসলো, হ্যাঁ। তুমি কি পুতুলটার ভেতরে থাকো? হুম। আমাকে ওখানে বন্দি করে রাখা হয়েছে। আমার ভয় পাওয়ার কথা থাকলেও আমি ভয় পাচ্ছি না, বরং আমার ভেতরে একটা আশার আলো দেখতে পাচ্ছি। মনে হচ্ছে সাইয়েদা আমাকে এমন করুণ অবস্থা থেকে সাহায্য করতে পারবে। সাহস করে জিজ্ঞাসা করলাম, কে বন্দি করে রেখেছে? কেন রেখেছে? তা অনেক লম্বা কাহিনী, তবে আপনার কাছ থেকে আমাকে সতর্ক থাকতে হবে। আপনার পেটের ভেতরে খারাপ কিছু বেড়ে উঠছে, যেটা আমার থেকে বেশি শক্তিশালী এবং আমাকে পেলেই খুন করবে। আমার এখন কি হবে? আমি কি এই সমস্যা থেকে বাঁচতে পারবো না? তা আমি জানি না বোন, তবে তুমি আমার জন্য অনেক ক্ষতিকর। এখন যদি তোমাকে আমি মেরে ফেলি তবে আমি বেঁচে যাই। তোমার ভিতরে থাকা শক্তিশালী খারাপ সত্তাটা আপাতত ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি তো নিরাপদ ভালো একজন মানুষ। আমি তোমাকে মারবো না। তাছাড়া তুমি পুতুলটার গা থেকে কাঁটাটা তুলে নেওয়ার মাধ্যমে আমাকে অর্ধেক মুক্তি দিয়েছ। আমি এখন বাইরে বের হতে পারি। আমি তোমার কোনো ক্ষতি চাচ্ছি না। এই জন্য তুমি যখন বাথরুমে পড়ে গিয়েছিলে আমি তোমাকে সাহায্য করেছি। মেয়েটার কথাগুলো কানের ভেতরে মনে হয় মধু বর্ষণ হওয়ার মতো লাগছিল। যাক, ফাহাদের পরেই দ্বিতীয় কেউ আমাকে ভালো বলল। তবে আমার ভেতরে যে বেড়ে উঠছে তার জন্য যদি এই মেয়েটার ক্ষতি হয়, তাহলে এখন আমার উচিত সুসাইড করা। এমনিতেও আমার চারপাশে কেউ নেই। আমি মারা গেলে এই দুনিয়ার কারোর কিছু আসবে যাবে না। ক্ষুধা লাগলে কিছু ফল খেয়ে নাও, সাইয়েদা মেয়েটাকে বলল। খাওয়ার দিকে খেয়াল নেই আমার। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি সুসাইড করব। তবে শেষ সব কিছু সাইয়েদা এর সাথে গল্প করে যাওয়ার ইচ্ছা জাগলো। জিজ্ঞাসা করলাম, ফাহাদের সাথে তার পরিচয় কিংবা সকল ঘটনা আমাকে খুলে বলা যাবে কি না। সে আমাকে জানায় বলা যাবে, তবে এখন তাকে চলে যেতে হবে, কারণ একটা নির্দিষ্ট সময়ের বেশি সে পুতুল দেহের বাইরে অবস্থান করতে পারে না। সাইয়েদা চলে গেল। একটু পরেই রুম থেকে হারিয়ে গেল সুন্দর সুবাস। ও রেখে যাওয়া ফলগুলো মুখে দিলাম। এত স্বাদযুক্ত ফল আমি আর কখনো খাইনি। জীবনের অন্তিম মুহূর্তগুলো খারাপ লাগছে না। একটা মানুষ যখন নিজ সিদ্ধান্তে মৃত্যুকে মেনে নেয় তখন তার আর কোনো ভয়ের অনুভূতি থাকে না, ব্যথার অনুভূতি থাকে না। আমারও নেই। তবে সাইয়েদা মেয়েটাকে আমার যথেষ্ট ভালো লেগেছে। অলৌকিকতাপূর্ণ একটা মেয়ে। ওর পিছনের গল্প জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি। সেদিন রাত করে বাসায় ফিরে ফাহাদ, ওর চোখ মুখ মলিন, আমাকে ডেকে বলে, তৃণা, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে রাজি হয়েছি। জিজ্ঞাসা করলাম, কী সিদ্ধান্ত? ফাহাদ জবাবে জানায়, আমি আমার পৃথিবীতে একা। আমার বাবা মা ভাই বোন কেউ নেই। দেখতে পেরেছ, আমার যে সম্পদ আছে তাতে তোমার সারা জীবন চলে যাবে। চাইলে একটা বিয়েও করে নিতে পারো। জিজ্ঞাসা করলাম, হঠাৎ এ কথা কেন? ফাহাদ উত্তর দিল না। টেবিল থেকে ফল কাটা চাকু নিয়ে নিজের হাতের উপর একটা পোঁচ দিল। সাথে সাথেই গলগল করে বেরিয়ে আসলো তাজা রক্ত। ফাহাদ যখনই নিজেকে আঘাত করলো সাথে সাথে আমার পেটের টনটনে ব্যথাটা অনেকাংশ কমে গেল। অনেকখানি কমে গেল আমার পেটের ফুলে ফাঁপা ভাবটাও। ফাহাদ জিজ্ঞাসা করলো আমাকে, কিছু বুঝেছ? আমি বোঝাবুঝি সেন্সে ছিলাম না। ফাহাদের হাত কেটে গেছে নিজের ওড়নার এক অংশ ছেড়ে তখন ওর হাত বেঁধে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। দুর্বল শরীর নিয়ে আলগা একটা বাদ দিয়ে দিলাম। রক্ত পড়া বন্ধ হলো। রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, এমনটা করার মানে কি ফাহাদ? ও উত্তর দিল, এমন একটা পাপ করেছি যার শাস্তি আমাকে ভোগ করতে হবে। একমাত্র আমার মৃত্যুই পারে তোমাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে। দেখলে তো, আমি যখন নিজেকে আঘাত করেছি তোমার খারাপ অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
ও কি বলল তা আমার মাথার উপর দিয়ে গিয়েছে একদম। আমি শুধু চাই ফাহাদের কোনো ক্ষতি না হোক, আর আমার জন্য ওর ক্ষতি হলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না, কারণ আমি ওর জীবনে এসেছি হুট করেই। ও আমার উপকারের জন্য ওর কাছে আমাকে জায়গা দিয়েছে। এখন যদি ওর নিজের ক্ষতি হয়ে যায়, সেটা আমার নিজের কাছে চরম দুঃখের একটা বিষয় হয়ে দাঁড়াবে। তার থেকে আমি চলে গেলেই সব সমস্যার সমাধান। সেদিন দুজনে কোনো রকম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আবার আগের মতো আমার ঘুম ভেঙে যায়। তলপেটে ভীষণ ব্যথা অনুভব করতে থাকি। স্পষ্ট দেখতে পাই বড় বড় লম্বা নখযুক্ত একটা হাত বের হয়ে এসছে নাভির ভেতর থেকে। হাতের সাথে মাথাও বের হতে চাইছে। নাভির গোড়াতেই মাথার গোল অংশটা বোঝা যাচ্ছে, ফুরে বের হয়ে আসবে এমন অবস্থা। ফাহাদ টের পেয়ে যায়, নিজেও তাকিয়ে দেখে আমার অবস্থাটা। সাথে সাথে এক লাফে চলে যায় টেবিলের কাছে, গিয়ে ফলকাটা ছুরিটা নিয়ে নিজের শরীরে এলোপাথারিভাবে আঘাত করতে থাকে। সাথে সাথে আমার পেটের ভেতরের সব উপদ্রব্য বন্ধ হয়ে যায়। হাত ভেতরে ঢুকে যায়, মাথার অস্তিত্ব ও বোঝা যায় না। পেটের ফুলে ভাবগুলো একেবারে অর্ধেকে নেমে আসে। কিন্তু বেশ কয়েকবার নিজের গায়ে আঘাত করার পর বেশ রক্তক্ষরণ হতে থাকে ফাহাদের। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমি বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে ওকে ধরি। নিজের রক্তে মাখামাখি হয়ে যাই। করুণ দৃষ্টিতে পুতুলটির দিকে তাকাই। সাইয়েদা কোনো হেল্প করতে পারবে কিনা সে আশায়, কিন্তু পুতুলটির দিকে তাকাতেই দেখতে পাই ওটার চোখ থেকে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। পুতুলটির কান্না দেখে আমি বুঝতে পারলাম ও এখন কোনো ধরনের সাহায্য করতে পারবে না। আমি দৌড়ে গিয়ে জরুরি অ্যাম্বুলেন্সে ফোন করি। মুহূর্তের ভেতরে অ্যাম্বুলেন্স চলে আসে, কিন্তু ওর সাথে একজন লোকের যেতেই হবে। আমার অবস্থা তখন যাওয়ার মতো ছিল না, নিজেই রক্তে মাখামাখি। আমি দ্রুত নরিন আপুকে ফোন দেই। নরিন আপুকে সংক্ষেপে যতটুকু পারি বলি। সে দ্রুত এসে ফাহাদকে নিয়ে হাসপাতালে চলে যায়। দুর্বল আমি কোনো রকমের দরজা লাগিয়ে দিয়ে ফ্লোরেই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে একদম ফজরের আজানের সময়। পেটের ফুলো ভাব একেবারেই কমে গেছে। আমার মনে প্রচণ্ড চিন্তা হচ্ছিল, আমার পেটের ব্যথা এবং ফোলা কমে যাওয়ার মানে ফাহাদের খুব বাজে কিছু হওয়া। মনটা খুব আনচান করতে থাকে। ফাহাদকে আমি আসলে অনেক বেশি ভালোবাসি। ওর কোনো অনিষ্ট আমি চাই না। ধীরে ধীরে উঠে বাথরুমে যাই, একটা ফ্রেশ গোসল দিই। বিছানায় এসে বসে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, আল্লাহ, আমাকে তুমি নিজের জীবন হরণের কারণে জাহান্নামে ফেলো না। আমি যে নিরুপায়। হঠাৎ আমাকে কেউ একজন এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। বুঝতে পারি এটা সাইয়েদা। ফাহাদের দুরবস্থার জন্যই এমন কান্নাকাটি করছে। সাইয়েদার মাথায় আমি হাত বুলিয়ে দিই। ওর চুলগুলো এত মোলায়েম, মনে হচ্ছিল হাত ডুবে সারাক্ষণ নড়াচড়া করতে থাকি। সাইয়েদা কান্না করতে করতে বলল, আজ এ দুরবস্থার জন্য সব থেকে বেশি দায়ী আমি বুবু। আমাকে খুলে বলবে পুরোটা, যদি কোনো সাহায্যে আসতে পারি। আমি আসলে সাধারণ মানুষের ঘরের কেউ নই। আমি জিন সম্প্রদায়ের একজন। তবে একটা মানুষ যেমন তার বাবা মায়ের কাছে বড় হলে ছোটবেলা থেকে মানুষের গুণাবলী নিয়ে বড় হয়, আমাদের বেলাও ঠিক তেমনই। আমাদের পরিপূর্ণ শক্তি ক্ষমতা অর্জন করতে হলে ছোটবেলা থেকে বাবা মায়ের কাছ থেকে তালিম নিতে হয়। কিন্তু আমি আমার বাবা মায়ের কাছে মানুষ হইনি, বড় হয়েছে একজন হুজুরের কাছে। হুজুর ছিলেন নিঃসন্তান। আমার বাবা তার কাছে আমার থেকে কোরআন শিক্ষা নিতেন। সে সুবাদে হুজুর অনেক আর্জি করে আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমাকে আমার পিতামাতার কাছ থেকে চেয়ে নেন। আমাকে যখন হস্তান্তর করা হয় হুজুরের কাছে, তখন হুজুর একটা বেঈমানি করেন। বড় হলে আমার বাবা মা নিয়ে যেতে পারে না আমাকে। সে সম্ভাবনা যাতে না থাকে, তাই তাদেরকে বিভিন্ন দোয়া-দরুদ পড়ার মাধ্যমে একটা পুরাতন বাড়ির ভেতরে আটকে রাখেন। ওই বাড়িটার চারিদিকে 4টা খুঁটো দিয়ে আটকানো। তারা ওই সীমানার ভেতরে আটকা পড়ে আছেন। আমি বড় হই হুজুরের কাছে, কিন্তু জিনেদের সে যে ক্ষমতা থাকে, সে ক্ষমতা আমার কিছুই ছিল না। আমি কেবল অন্য জিনদের দেখতে পারতাম। এভাবেই বেড়ে উঠেছিলাম আমি। পেয়েছি কোরআনের শিক্ষা, মনুষ্যত্ববোধ। কিন্তু এর মাঝে আমার সাক্ষাৎ হয় মিয়াতুন নামের এক মেয়ের সাথে। সেও জিনগোত্রীয়। তার বাসস্থান ছিল নাসিবাইন শহরে। মানুষের মাঝে যেমন হিন্দু মুসলিম থাকে, তেমন জিনদের মাঝে ইমানি জিন এবং কাফের গোত্রীয় জিন থাকে। যারা কাফের থাকে তাদের জাদুবিদ্যার উন্নত প্রয়োগ জানি এবং খুব শক্তিশালী হয়ে থাকে। তাদের মনে আল্লাহর ভয় থাকে না, তাই অবাধে পাপ কাজ করে যেতে পারে। আমার যে বন্ধু মিয়াতুন, সে ছিল কাফের গোত্রের। আমার সাথে সে নিয়মিত দেখা করত, কথা বলতো। অপরদিকে আমার ঘরের বাইরে যাওয়ায় একেবারে নিষিদ্ধ করে রেখেছিলেন আমার বাবা, তাই আমিও বাইরে যেতাম না। কোনো বন্ধুও ছিল না। মিয়াতুন আমার একমাত্র বন্ধু হওয়ায় ওকে আমি অনেক বেশি প্রাধান্য দিতে শুরু করি। কিন্তু মিয়াতুন আমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চাইতো। আমি বলতাম, আব্বা, হুজুরের নিষেধ আছে, আমি যাব না। ওখন মন খারাপ করতো খুব।
একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আব্বা হুজুর ও আম্মা হুজুর দুজনেই মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। নিজ শহর থেকে আনা বিষাক্ত এক ফলের নির্যাস খাবারের সাথে মিলিয়ে মিয়াতুন আমার পৃথিবীর একমাত্র অবলম্বনদ্বয়কে মেরে ফেলে। আমি প্রচণ্ড দুঃখ পাই এবং মিয়াতুনের সাথে কথা বলা বন্ধ করে দেই। ওই বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। আমি ছোট থেকে আমাকে নিয়ে রাখা হয় একটা অনাথ আশ্রমে, কিন্তু যেদিন রেখেছিল তার পরদিনই আমি সেখান থেকে চলে আসি। কেউ দেখতে পাইনি, অদৃশ্য হয়ে চলে এসেছিলাম। এরপর এই বাসায় থাকা শুরু করি। মিয়াতুন প্রতিদিন আমার বাসার চারপাশে ঘুরে ঘুরে কান্না করত। এমনভাবে বেশ কয়েক বছর কেটে যায়। মিয়াতুনের উপর আমার রাগ কমতে থাকে, আবার আমরা বন্ধুত্ব গড়ে তুলি। আমাদের বাসার পেছনে ছিল একটা ঝোপঝাড়যুক্ত বাগান। একদিন রাতে আমি আর মিয়াতুন গল্প করছিলাম। দেখতে পাই কিছু দুষ্ট লোক একটা ছেলেকে মেরে বাগানের পেছনে ফেলে গেছে। ওরা হয়তো ভেবেছিল ছেলেটা মারা গেছে, আসলেও মরেনি। তবে ওভাবে কিছুক্ষণ থাকলে মরেই যেত। আমি আগেই বলেছি যে জিনদের যে অলৌকিক শক্তি ক্ষমতা থাকে সেটা আমার ভেতরে বেশি ছিল না। অপরদিকে মিতুনের ছিল অসম্ভব রকমের অলৌকিক শক্তি। ও সে শক্তি বলে ছেলেটাকে বাসায় নিয়ে আসে। ও রক্তক্ষরণ থামায় এবং শরীরের জন্য মারাত্মক উপকারী কিছু ফল খেতে দেয়। আস্তে আস্তে ছেলেটা সুস্থ হয়ে উঠতে শুরু করে। কিন্তু যেদিন ওই ছেলেটাকে বাগান থেকে বাসায় নিয়ে আসা হয়েছিল তার পরদিন থেকে মিয়াতুন হঠাৎ গায়েব হয়ে যায়। ওকে অনেক খুঁজেও আমি আর পাই না। এদিকে ছেলেটার সাথে কথাবার্তা বলে জানতে পারি ওর নাম ফাহাদ। জিজ্ঞাসা করি ওকে হত্যা চেষ্টা করা হয়েছিল কেন। ও জানায় ওর আপন বড় ভাই ওর বাবার অর্থ সম্পদের লোভে ওকে লোকজন দিয়ে নিঃশেষ করে দিতে চেয়েছে।